10 বছর পর আজ ঢাকা থেকে বাড়ি যাচ্ছি। আজ আমার পিচ্ছেটার বিয়ে, অথচ গতকাল রাতে জানতে পারলাম। তবুও যা বন্ধুর সাহায্যে জানতে পেরেছি এটাই অনেক। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু কেনাকাটা করলাম। তারপর হানিফ কাউন্টারে গিয়ে দিনাজপুরের গাড়ির টিকিট কাটলাম। বিকেল 3টায় গাড়ি। টিকিট কেটে বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 15 মিনিট আগে কাউন্টারে গিয়ে পৌঁছালাম। গাড়িতে উঠে দেখি এক ঝামেলা। জানালার ধারে সিটের জন্য 1 ঘন্টা পরে গাড়ির টিকিট কাটলাম। সেই সিটে একটা মেয়ে বসে আছে। আমি গিয়ে মেয়েটাকে সুন্দরভাবে বললাম, আপনি যে জানালার ধারে সিটে বসে আছেন না, ওটা আমার সিট। তখন মেয়েটি বলল, আসলে আমি যেখানেই যাই এই জানালার ধারের সিটেই বসি, কিন্তু আর জানালার ধারের সিট পেলাম না। কিন্তু আমি এসেই দেখলাম যে এই সিটে আপাতত কেউ বসেনি, তাই বসে পড়েছি। তার জন্য সরি। তবে এই পাশের সিটটা আমার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা সিটটা এক্সচেঞ্জ করে বসতে পারি? আসলে আমিও জানালার ধারে সিট ছাড়া দূরে কোথাও জার্নি করি না, তো তাই জানালার ধারে সিটটা নিয়েছি। মেয়েটা যেন কেমন চোখে আমার দিকে তাকালো, হয়তো ভাবছে আমাকে রিকোয়েস্ট করলো, তবুও আমি তাকে সিটটা দিচ্ছি না। মুখটা গম্ভীর করে মেয়েটা উঠতে যাবে, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত ওখানে বসুন, পরে না হয় কোনো এক সময় চেঞ্জ করে নেওয়া যাবে। আমি আবার বললাম, আচ্ছা আপনি তো দিনাজপুর যাচ্ছেন, এখানে কোথায় এসেছিলেন? চাকরি করেন বুঝি? না, আমি এখানে চাকরি করি না, আমি এখানেই পড়াশোনা করি। ইকোনমিক্স নিয়ে লাস্ট সেমিস্টার। আপনি? আমি এখানে একটা ছোটোখাটো চাকরি করি। আচ্ছা, আমার পানি নেওয়া হয়নি, তাই পানিটা নিয়ে আসি। কথাটি বলে গাড়ি থেকে নেমে গেলাম। 2 প্যাকেট চিপস, জুস আর 1 বোতল পানি নিয়ে মেয়েটার পাশে বসে পড়লাম। মেয়েটা ধন্যবাদ দিল। 1 মিনিটের মধ্যে গাড়ি চলতে শুরু করে দিল। আর কোনো কথা হলো না মেয়েটার সাথে। আমি সিটটা পেছন থেকে হিলিয়ে দিয়ে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে নিলাম। হালকা সাউন্ডে গান শুনছি, আর আত্মার কেমন জানি ধকধক করছে। ইয়ারফোন খুলে পকেটে রাখলাম। একটু পানি খেয়ে আবার সিটে হেলান দিলাম। পুরো এক ঘোরের মধ্যে চলে গেলাম। ভাবতে লাগলাম আমার সেই পুরনো সিটিগুলো, আমি কেমন ছিলাম আর কীভাবে বা ঢাকায় আসলাম। এসব ভাবতে ভাবতে ফিরে গেলাম 12 বছর পূর্বে। আমার 5 ভাই বোন। সবার বড় হলো ভাই, তারপরে 2 বোন। আমি হলো চতুর্থ, আর শেষেরটা হলো আমার পিচ্ছি বোন। বড় বোন দুটো বিয়ে হয়ে গেছে। সে সময় আমি 8ম শ্রেণীতে পড়ি, সে ক্লাস 4-এ পড়ে। ছোটোবেলা থেকে আমার 2 ভাই বোন খুব দূরত্ব। দুজন মিলে বাড়ি মাথায় তুলে রাখি। সবাই আমাকে অনেক আদর করতো। আর বোন যখন ছোটো ছিল তখন মাঝে মাঝে কান্না করতো। ওর কান্না কেমন জানি আমার সহ্য হতো না। তার জন্য মাকে অনেক বকাবকি করতাম। এতে মা বিরক্ত হয়ে তাকে কোলে দিত, আর আমার পিচ্ছি বোনটি চুপ হয়ে যেত। তখন কেমন জানি একটা শান্তি অনুভব করতাম। এরপর যতদিন পার হয়ে যায় আমার পিচ্ছি বোনটি কেমন জানি আমার নেওয়াটা হয়ে যায়। সবসময় আমার সাথেই থাকতো, শুধু খাওয়া ও ঘুমানোর সময় মার কাছে থাকতো। আমি যখন ক্লাস 8-এ উঠলাম তখন কেমন জানি সব কিছু পরিবর্তন হতে শুরু করলো। যেখানে আমি সারাদিন সবার সাথে দুষ্টুমি করলেও কেউ কিছু মনে করতো না, এখন কেমন জানি সবাই রাগ করে, আমাকে অনেক বকাঝকা করে, মাঝে মাঝে গায়েও হাত তোলে। আমাকে যখন কেউ বকা দেয় বা মারে তখন আমি কান্না করি। আর আমাকে মারলে আমার পিচ্ছিটা আগে কেঁদে দিত। আমার পিচ্ছিটা ছোট, সে কী বুঝবে, তাই হয়তো না জেনে ভয় কেঁদে দিত। এরপর দেখা যেত তার কানে বিরক্ত হয়ে তাকে বকাঝকা করতো, যে আমাকে মারতো বা বকাঝকা করতো। সেই পিচ্ছিটা 1 মুহূর্তের জন্য আমার কাছ ছাড়া হতো না, আমার সাথে ঘুরতো। কিছুদিনের মধ্যে আমার ভাইয়ের বিয়ে হয়ে যায়। বাড়িতে নতুন ভাবি এলো, সে আমাদের অনেক আদর করতো। এতে আমাদের বকাঝকা কম আসে, আমরাও কিছুটা পূর্বের দিনে ফিরে আসি। আবার আনন্দে বেঁধে থাকি, হাসি ঠাট্টাতে আমার সাথে ফাজলামো করি। কিছুটা শান্তি ফিরে আসে আমাদের মনে। কিন্তু 1 বছর যেতে না যেতেই আবার আগের অবস্থায় ফিরে আসি। আমাদের দুষ্টুমিগুলো আর কেউ সহ্য করে না। আমার পিছনে ক্লাস 5-এ, সে ছোট, তাই তাকে তেমন কিছু বলা হতো না। সব ঝড় আমার উপর দিয়ে যেত। সবাই বলতো যেমন ভাই তেমন বোন, যে কারণে একটু অশান্তি সৃষ্টি হলেই আমার উপর সবার নজর পড়তো। আমার দোষ থাকলেও আমাকে বকতো, না থাকলেও আমাকে বকতো। আমি হয়ে গেছি সবার 2 চোখের বিষ। কোনো কিছু হলেই বলতো, সব দোষ দিবে, নিজে তো ভালো হবে না, বোনটাকেও ভালো হতে দিবে না। নিজে তো কোনো আদব কায়দা শেখেনি, আর বোনটাকেও বানাচ্ছে তার মতো। যে বকাঝকা শুনে চুপচাপ করে থাকতাম, সে শুধু বকা দিয়ে শান্ত থাকতো না। আর যেদিন কিছু একটা বলতাম সেদিন কপালে মায়ের যুক্ত। আগে গালি দিত বাবা মা, ভাইয়া, এখন ভাবিও যুক্ত হয়েছে। আমরা অনেক দুষ্ট হলেও লেখাপড়া অনেক ভালো ছিলাম। আমি ছিলাম ক্লাসে ফার্স্ট বয়, তাই আমি ক্লাস 9-এ উঠেই সায়েন্স নিলাম। আমার পিচ্ছি এবার ক্লাস 5-এ, সে পড়ালেখা খুব ভালো। এখন পর্যন্ত তাকে কেউ কাটাতে পারেনি। আমি 9-এ উঠে সায়েন্স নেওয়াতে আমার পিচ্ছিটা অনেক খুশি। কে যেন আমাকে বলেছে ডাক্তার হতে হলে সায়েন্স নিয়ে পড়তে হয়। সে একদিন স্কুল থেকে আসার সময় হুজুত খেয়ে পড়ে যায়, পায়ে ব্যথা পায়। সে কাঁদতে কাঁদতে বাড়ি এসে সোজা আমার কাছে চলে আসে আর বলে, দাদা ভাই, তুই একদিন ডাক্তার হবি আর আমার ব্যথা লাগলে সারিয়ে দিবি।
আমি তার মাথায় হাত বুলিয়ে আস্তে করে একটা হাসি দিই, তারপর তার পায়ে স্প্রে মুভ করে দেই। একদিন দেখলাম আমার পিচ্চি একটা পেয়ারা দাঁত দিয়ে ছিলে ফেলেছে, এখন খাবে। ওর এটা একটা অভ্যাস, পেয়ারা খোসা কখনোই খায় না। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম, সেখান থেকে ভালো দেখে 2টা পেয়ারা নিয়ে আসলাম। এসে বোনকে বললাম, দেখতো এই পেয়ারা 2টা ভালো না খারাপ? ও বলল ভালো। আমি সাথে সাথে ওর হাত থেকে পেয়ারাটা নিয়ে কামড় দিলাম, বললাম তুই এই 2টা খা, আমি এটা খাবো। আমি কাপড় দেওয়ার সাথে সাথে কে যেন মা বলে চিল্লিয়ে দিল আর কান্না ভান করতে লাগলো। মা আসলো, এসে দেখে আমি তার ছিলানো পেয়ারা খাচ্ছি। এই পিচ্ছি আবার এটার জন্য মার কাছে নালিশ করলো। মার সাথে সাথে আমাকে টেনে একটা থাপ্পড় দিল, এত জোরে মেরেছিল যে হাতে 4টা আঙ্গুল আমার গালে বসে গিয়েছিল। মা আমাকে থাপ্পড় মেরে আরও অনেক কথা শুনিয়ে দিল। সবচাইতে যে কথাটা খারাপ লাগলো, তুই নিজেও শান্তিতে থাকবি না আর কাউকেই শান্তিতে থাকতে দিবি না। ভালোভাবে থাকতে পারলে থাক, আর না পারলে তুই মরে যাচ্ছিস না কেন? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মায়ের বকুনি আর মায়ের সাথে আমি আগে পরিচিত, কিন্তু আজ মা একটা সামান্য পেয়ারের ব্যাপারের জন্য আমাকে মরতে বলল। মায়ের আঘাতে যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই কথা শুনে। এদিকে আমি ওর পেয়ারে খেয়েছি বলে এতক্ষণ কান্না অভিনয় করছিল, কিন্তু যখন মা আমাকে থাপ্পড় দিল আর বকাঝকা করলো তখন দেখি তার কান্না থেমে গেছে, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। আমি ওদেরকে তাকালাম একবার, দেখি অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর পেয়ারাটা আবার হাতে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। রাতে বোনটি আমাকে ডাকছে। দাদা ভাই, এই দাদা ভাই ওর তাড়াতাড়ি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুই আর আমি আছি। আমি খাবো না, তুই খেয়ে শুয়ে পর। দরজা না খুলেই বললাম। তুই না খাইলে আমিও খাবো না, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। দরজার ওপাশ থেকে বোন বলল। আমি অবাক হলাম, বলে কি এই পিচ্ছি? যেখানে বাড়ি কেউ আমার একবার খবর নিল না, সেখানে এই পিচ্ছি বলছে আমি না খেলে নাকি সে খাবে না। আমি জানি পিচ্ছি বোন আমার কোথাও সহ্য করতে পারে না। ও সারাদিনে কয়বার খায় সে নিজেও জানে না। তাই ওটা দরজা খুললাম, দেখি বোন আমার হাতে করে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। নিমিষে আমার চোখ জলে ভরে উঠল। পিচ্ছি আমার দিকে একবার তাকিয়ে রুমে ঢুকে পড়লো, বলল, যা হাত মুখ ধুয়ে আয়। আর ফ্রেশ হয়ে খাটে এসে বসলাম। আর বোন বলল, হা কর। আমি তাই করলাম। বোনটি আমার পরম মমতায় আমাকে খাইয়ে দিতে লাগলো। কেন জানি আমার চোখে জল এসে গেল। বোনকে বললাম, তুই খাবি না? তুই আগে খা, তারপর আমি খাবো। আমি ওর থেকে খাবার প্লেটটা নিয়ে ওকে বললাম, নে তুইও খা। ওর সাথে সাথে কেঁদে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। আমি বললাম, কাঁদছিস কেন পাগলি? আমি তো মিছামিছি কান্নার ভান করছিলাম, তখন আর মা তোকে মার দিল। মা মারবে জানলে আমি কখনোই মাকে ডাকতাম না। আমি বললাম, আমি জানি। আমরা দুজনে খেয়ে আবার ওকে শুয়ে পড়লাম। এখন আমি অনেক শান্ত, আগের মতো দুষ্টমি করি না, বাইরে কারোর সাথে তেমন কথা বলি না। সারাদিন শুধু পড়া নিয়ে বসে থাকি। আর যা খুনসুরি করি সব আমার পিচ্চির সাথে। আমি ওর সাথে যাই করি না কেন, সেদিনের পর থেকে আর কারোর কাছে আমার নামে কোনো অভিযোগ করেনি। এভাবে যায় আমার দিন, একা একা। 1 বছর পর এই পৃথিবীতে আসে আর একটা নতুন প্রাণ। আমার ভাই ও ভাবির কোল আলো করে আসে এক ছোট্ট বাবু, দেখতে অনেক কিউট। তখন সবার মুখে হাসি, আমার মুখেও। পরিবার সবাই আনন্দিত। আমি এবার ক্লাস 10-এ, আমার পিচ্চিটা ক্লাস 6-এ। আমি এসএসসি প্রিপারেশন নিচ্ছি। একদিন ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে হাঁটছিলাম। আমার বোনও সাথে ছিল। আমার বোন বাবুটার হাত ধরে খেলা করছিল, কখনো কখনো গালে টোল করছিল। এতে বাচ্চাটি কান্না শুরু করে দেয়। আমার আবার বাচ্চা কান্না একবার সহ্য হয় না। অনেক চেষ্টা করি বাবুর কান্না থামানোর, কিন্তু কান্নায় থামছে না। তাই দৌড়ে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বিপত্তিটা ঘটলো। আমি হুঁচট খেয়ে পড়ে গেলাম, কিন্তু বাবুকে কোনো আঘাত পেতে দেয়নি। কারো পড়ে যাওয়ার শব্দ শুনে বাবুর মা ছুটে আসে। এসে দেখে আমি পড়ে গেছি আর বাচ্চাটা আমার কাছেই। আমি পড়ে যাওয়াতে বাবুকে আরো চুপ হয়ে গেল। কিন্তু আমাদের অবস্থা দেখে বাবুর মা বাবুকে আমার কাছ থেকে টেনে নিয়ে আমার গেলে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর অনেক বকাঝকা শুরু করলো। মরানো হয় না তো? কোলে নিতে না পারলে নিস কেন? আমার মা সব কিছু শুনতে পাচ্ছে, তবু কিছুই বলে না। ভাবি শুধু তার ছেলের কথাই ভাবলো, আমার কথা একটু ভাবলো না। আমি ব্যথা পেয়েছি কিনা সেদিকে তার কোনো খেয়ালই নেই। আমি যে পড়ে গিয়েছিলাম, আমার যে বুক ফেটে রক্ত পড়ছে সেটাতে তার কিছু যায় আসে না। সে বকতে বকতে চলে গেল। আমি উঠে সোজা আমার রুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হলাম। দেখি বোন স্যাভলনের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। পিছে স্যাভলন লাগিয়ে দিল, আবার বলল, মুভ স্প্রে করে দে। আমি একটু হেসে বললাম, ধুর পাগলি, স্প্রে মুভ করলে আরও বেশি চলবে। আচ্ছা তাহলে থাক। এভাবে দিন যাচ্ছিল আমাদের। প্রতিনিয়ত আমাকে সবার বকা শুনতে হতো। এত কথা শুনতে আমার মোটে ভালো লাগছে না।
তুই মরিস না কেন? সবাই আমাকে মরতে বলে, মাঝে মাঝে মনে হয় সত্যিই মরে যাই, কিন্তু আমার পিছের দিকে তাকালে আমার আর কোনো কষ্ট থাকে না। অনেক মায়া ভরা মুখ তার, ওদিকে তাকিয়ে আমি হাজার কষ্ট সহ্য করতে পারি। তবে তখনই খারাপ লাগে যখন আমার কষ্ট দেখে পিচ্ছিটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলে। কয়েকদিন পর বাবুর আকিকা, তার নতুন নাম দেওয়া হবে, সাথে আমার পরীক্ষা। ঠিক আমার পরীক্ষার সময় বাবুর আকিকা পরে, এদিকে অনুষ্ঠান আর একদিকে আমার পরীক্ষা। অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমার পরীক্ষা নিয়ে কারো তেমন যায় আসে না। মাঝে মাঝে দেখছি বোন আমার রুমে এসে উঁকে দিচ্ছে যে এই অনুষ্ঠান, সেদিন আমার পরীক্ষা ছিল, তার পরের দিন পরীক্ষা ছিল। বাড়ি থেকে আত্মীয় এসেছে, আমার 2 বোনও এসেছে। তারা একবার এসে আমার সাথে দেখা করে গেছে। আমার পরীক্ষা শুনে আমাকে ভালো করে পড়তে বলে সেখান থেকে চলে গেছে। সারা বাড়িটাই হয়ে উঠল রে মুখরিত। শুধু একটি রুমে দরজা বন্ধ করে আমি বই পড়ছি। আমার অনেক ইচ্ছা করছে বাইরে গিয়ে আনন্দ করি, সাথে আমার ভয় করছে যদি কোনো ভুল করে ফেলি আর সবার সামনে যদি আমাকে মারে। বাইরের লোকের কাছে অপমান সহ্য হলো, অন্য কারোর সামনে অপমান সহ্য হবে না, তাই আর বাইরে গেলাম না। তাছাড়া পরের দিনই তো আমার পরীক্ষা, পড়াও তো দরকার। অনুষ্ঠান মিটে গেল, পরের দিনই সবাই বাড়ি চলে গেল। ভাবির বোন নুরিকে দেখলাম, সে নাকি কয়েকদিন পর যাবে। নুরি আর আমার বোন একই ক্লাসে পড়ে, তাই পড়ার বই নিয়ে কোনো টেনশন নেই, তাই সে থেকে গেল। তারা দুজনেই এবার ক্লাস 7-এ। একদিন হয়েছে কি, আমি রুমে বসে বই পড়ছিলাম। আমার আর একটি লিখিত পরীক্ষা বাকি আছে, তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা। তখন বোন আর নুরি আসলো আমার রুমে। বোন বলল, দাদা ভাই লুডো খেলবি? বললাম নিয়ে আয়। বোন লুডো নিয়ে আসলো। তারপর আমরা 3 জন মিলে অনেক মজা করে লুডো খেললাম, হাসি ঠাট্টা তামাশা করেছি। এবার হাসতে হাসতে ফাজলিম করে আমি নুরিকে বললাম, নুরি অনেক তো বড় হয়ে গেলি, চল এবার বিয়েটা করে ফেলি। আমার ভাই তোর বোনকে আর আমি তোকে, কেমন হয় বলতো? আর তুই দিন দিন যা দেখতে হয়েছিস, একবার ফুলটুসি। আমার কথা শুনে বোন ও নুরি দুজনে হাসছে। আগে আরও বড় হই, তারপর, এখনও অনেক ছোট। বলে আবার হাসতে শুরু করলো। কিন্তু আমাদের সবার এই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ কথাগুলো তাদের সাথে সাথে ভাবিও শুনে ফেলেছে। এতে ভাবি অনেক রাগ করে, সে আমার 2 গালে 2টা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। বোন ও নুরি দুজনে অবাক। তখন ভাবি বকতে বকতে নুরি হাত টেনে নিয়ে চলে যায়। তখন যেটা হয়েছিল সেটা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু রাতে যেটা হলো সেটা আর সহ্য করার মতো না। ভাই ওর অফিস থেকে বাসায় আসে। বাসায় আসে কিছুক্ষণ পর ভাই ফ্রেশ না হয়ে আমার রুমে আসে। এসে আমার হাত ধরে আমাকে টেনে চর মারতে মারতে রুম থেকে আমাকে টেনে বের করে। সেখানে সবাই ছিল, আমার পিচ্ছি ও নুরিও ছিল। ওখানে সবার সামনে ভাই তার কোমর থেকে বেল খুলে আমাকে মারতে শুরু করে। সেই সাথে বকতে থাকে, এই বয়সী খারাপ হয়ে গেছিস, এত বাজে ব্যবহার তোর, এতটুকু মেয়ের সাথে তুই খারাপ কাজ করিস? জীবনে কোনোদিনও এত মায়ের খাইনি। ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম ভাবি ভাইয়াকে অনেক কিছু বানিয়ে বলেছে। এদিকে আমার চিৎকার শুনে পিচ্ছি আর নুরি দুজনে কেঁদে ফেলেছে। এইসব কথা শোনার পর সত্যি মিথ্যা যাচাই না করে আমার বাবা মাও তার মায়ের সায় দেয়। সেই সাথে আমাকে বেশি করে বকতে থাকে। আর শুনলাম বলছে, কোন পাপের ফলে যে এরকম একটা ছেলে জন্ম দিয়েছি ভগবানই জানে। এটা মরে না কেন? এটা মরলেই তো আমরা শান্তি পাই। এর পরের দিন থেকে আমি আর কারোর সামনে যাই না। শুরু পরীক্ষার সময় রুম থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাই, আবার ফিরে এসে সরাসরি রুমে ঢুকি। আর খাওয়া দাওয়া আমার পিচ্ছি সময় মতো করায় দেয়। 10 দিন হয়ে গেল আমার পিচ্ছিকে ছাড়া আর কাউকে দেখি নাই, আর তারাও আমার রুমে আসেনি কখনো। আর আমিও তাদের দরকার পড়লেও ডাকিনি। শুধু মনে শক্তি সঞ্চয় করে আমার পরিকল্পনা আছি, আগামীকাল আবার পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষ হবে, এটা দিয়ে আমার হিস্ট্রি পরীক্ষা শেষ হবে। এতক্ষণ আমার সব পরিকল্পনা করা হয়ে গেছে। দেখছি আমার পিচ্ছি আজ কেন জানি আমার পিছনে ঘুরঘুর করছে। আমাকে ও রুমে গিয়ে পড়তে বলেছে, চলে যাচ্ছে, আবার কিছু পর চলে আসছে। আমি আবার তাকে রুমে পাঠিয়ে দিই। এখন রাত 9টা বাজে। এসে পিছিয়ে আরও কয়েকবার আমার রুমে এসে উকি ঝুঁকি দিয়ে গেছে বললে ভুল হবে। আমি ওকে পড়তে পাঠাইছি। কিছুক্ষণ পর আমার পিছিকে আমি ডাক দিলাম, ও এসে আমার সাথে আড্ডা দিতে লাগলো। তবে আজ কেন জানি ওর কণ্ঠস্বর আলাদা মনে হচ্ছে, খুব ধীরে কথা বলছে। ওকে আবার খাবার নিয়ে আসতে বললাম, খুব তাড়াতাড়ি খাবার নিয়ে আসলো। খাবার থালাটা আমার সামনে রাখলো। আমি ওকে খাইয়ে দিতে বললাম। খাইয়ে দিতে বলাতে ও কেমন জানি কোন দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর ও ছোটো হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। আজ আমাকে খাইয়ে দেওয়ার সময় দেখলাম ছোট্ট হাতটি কাঁপছে। হয়তো ও কিছু বুঝতে পারছে যে আমি একটা কিছু করতে যাচ্ছি, তাই বারবার আমার দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছে। কিন্তু আমার কিছু বলার নেই। আমাকে খাইয়ে কোন কিছু করার জন্য বাইরে চলে গেল। একটুবার নিজেও খাওয়া দাওয়া করে আবার আমার রুমে আসলো। আমি বোনকে আমার বিছানায় ঘুমাতে বললাম, ও শুয়ে পড়লো। আমি ওর সাথে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ 2 ভাই বোন গল্প করলাম। ওকে অনেক ভালো ভালো কথা বললাম, কীভাবে একা একা চলতে হয় সেটাও কিছুটা বললাম। আমরা গল্প করছি আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে পিচ্ছি আমার ঘুমিয়ে গেল। একটু পর আমি ওকে কপালে চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। এতক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তখন আমি পরিকল্পনার মতো কাজ শুরু করলাম। আমার কয়েকটা ছবি দেওয়ালে ঝুলানো ছিল, সেগুলো খুলে নিলাম। আমার পিচ্ছি কয়েকটা ছবি নিলাম। একটা পুরো পরিবারের ছবি দিলাম। যে ছবিগুলোতে আমি ছিলাম না সেগুলো রেখে দিলাম।
দেওয়ালে ঝুলানো একটি ফ্রেমে দেখতে পাচ্ছি একটি ছবির পাশে আমাকে একটুখানি দেখা যাচ্ছে। সেখানে আমি নিজেকে বড় বেমানান মনে করলাম, তাই কলমের লিপ খুলে আমার ছবির অংশটা কলমের কালি দিয়ে কালো করে দিলাম। তারপর বাড়ির আর কোথায় কোনো কিছু আছে কিনা খুঁজতে লাগলাম। যা পেলাম সব কিছু আমার রুমে নিয়ে আসলাম। রুমে এসে আমার ব্যাগ গুছাতে শুরু করলাম। বেশি কিছু নিলাম না, 2টা শার্ট, 2টা টি শার্ট আর 2টা প্যান্ট, আর পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলো সাথে নিলাম। এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপত্র আর কিছু ছবি, বাকি সব কাপড় চোপড় কাগজ ছবিগুলো ছিল সেগুলো নিয়ে বাড়ির বাইরে চলে আসলাম। আমাদের বাড়ির পাশে আমাদের যে আমবাগানটা আছে সেখানে গিয়ে ওসব পুড়িয়ে ফেললাম। পড়ানো শেষে বাড়ি ফিরে আসলাম। এসে 2টা চিঠি লিখলাম, একটা বাবা মায়ের জন্য আর একটা আমার জীবন আমার কলেজের টুকরা পিচ্ছির জন্য। 2টা চিঠি লিখে বিছানায় শুয়ে পড়লাম। কাল প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েই ওদিক দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। ভাবতে কেমন যায় লাগতেছে, চোখগুলো জলে ভরে যাচ্ছে। আমি ভাবছি আমার পিচ্ছিকে ছাড়া আমি থাকবো কীভাবে। একটা 10 দিনও আমি ওকে ছাড়া কোথাও থাকিনি, আর এখন থেকে ওকে একেবারে ছেড়ে চলে যাব। ভাবতে আমার গাটা শিউরে উঠছে। বাইরের পৃথিবীটা কেমন হবে, আমার জন্য ভালো হবে না অনেক কঠিন হবে। আবার ভাবছি এখানে আমার সবাই থেকেও ভালো নেই, আমি সবার কাছে অবহেলিত। বাইরেও না হয় হব, তবুও নিজের মানুষের কাছে এত আঘাত পেতে হবে না। অন্য কেউ আঘাত করলে সেটা সহ্য করে নেব, কিন্তু আপনজন মানুষের অতিরিক্ত দেওয়া আঘাতগুলো কিছুতে সহ্য করতে পারবো না। এসব ভাবছি আর ঘুমানোর চেষ্টা করছি। আজ কিছুতে ঘুমাচ্ছে না। এসব ভাবতে ভাবতে আরও কতক্ষণ পর যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে করতে পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি বোন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও আমার সাথে থাকলে এমন করে ঘুম ভাঙায়। ও যে আমার কাছে থাকে কোনোদিনও ওর আগে আমি ঘুম থেকে উঠতে পারিনি। আজও পারলাম না। ওকে জিজ্ঞাসা করলাম, কখন উঠছিস? অনেকক্ষণ হলো। ডাকিসনি কেন? তোকে ঘুম পাড়াচ্ছিলাম তাই। তুই তো এভাবে আমাকে ঘুম পাড়িয়ে দিস, তাই ভাবলাম আজ একটু আমিও তোকে ঘুম পাড়িয়ে দিই। সকালে পড়তে বসিসনি? না, আমার পড়া কমপ্লিট আছে। আচ্ছা, স্কুলে যাবি না? যাবো তো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। সকাল 9টায় বোনের স্কুল, তাই 8:30টায় বাড়ি থেকে বের হয়। আমার পরীক্ষা সকাল 10টায়। আমাকে 9টা বাড়ি থেকে বের হতে হবে। তার মানে এই বাড়িতে আমার তো 2 ঘন্টা আছি। তারপর আমার ঠিকানা হবে নতুন কোনো জায়গা, যেখানে আমার কোনো পরিচিত নেই। সেখানে হয়তো আমাকে শাসন করার কেউ নেই, ভালোবাসারও কেউ নেই। বোনকে খাওয়া দাওয়া করে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দিলাম। 8টার দিকে বোনকে ডাক দিলাম। বোনকে ডেকে তাড়াতে চকলেট দিলাম, দিয়ে বললাম, ভালো করে লেখাপড়া করবি, তোকে অনেক বড় হতে হবে। ও কেমন রহস্যময়ভাবে আমাদেরকে তাকালো। ওকে আবার বুকে জড়িয়ে নিলাম। ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। আমার চোখ দুটি পানিতে ভরে গেছে। খুব কান্না পাচ্ছে এখন। যাই না আর কবে ওকে দেখতে পাবো, তাই বুকটা ফেটে কান্না আসছে। বোনকে পাঠিয়ে দিলাম ওর স্কুলের জন্য। তারপর কিছু চকলেট আর বোনের চিঠিটা টেবিলের উপরে রাখলাম। আর বোনের জন্য টেবিলের উপরে ড্রয়ারে একটি ছবি রাখলাম। আর ড্রয়ারের নিচে বাবার জন্য লেখা চিঠিটা রাখলাম। তারপর বাড়ি থেকে ব্যাগ কাঁধে নিয়ে বের হলাম। গন্তব্যস্থল আমার পরীক্ষার সেন্টার। তারপর সেখান থেকে অজানা কোনো উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির দরজা পেরিয়ে পিছন দিকে তাকিয়ে একবার শেষবারের মতো আমার বাড়িটাকে দেখে নিলাম। তারপর হাঁটা শুরু করলাম। পরীক্ষা দিয়ে সোজা দিনাজপুরে চলে গেলাম। ওখানে গিয়ে বাসে টিকিট কেটে সিটে বসে পড়লাম। এতক্ষণ আমার বোনটা বাড়ির আসার সময় হয়ে গেছে। হয়তো বাড়ি এসে আমার রুমে চলে গেছে চকলেট নেওয়ার জন্য। কিন্তু বোন আজ যেমন অনেকগুলো চকলেট পাবে, তেমনি সাথে একটা চিঠিও পাবে। হয়তোবা চিঠিও হাতে নিয়ে পড়া শুরু করে দিয়েছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় সোহাগী বোন আমার, প্রথমে বলছি আমার চিঠি পড়ে একদম মন খারাপ করবি না, আর কান্না তো ভুলেই যা। তুই যখন চিঠিটা পড়বি তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাচ্ছি। জানি তুই প্রতিদিনের মতো স্কুল থেকে এসে সোজা আমার রুমে তোর চকলেট দিতে যাবি। দেখ, তোর জন্য অনেকগুলো চকলেট রেখে গেছি। তোর তো আবার স্কুল থেকে এসে আমার কাছে চকলেট না নিলে মন খারাপ হয়। আমার উপর অনেক রাগ করে বসে থাকিস। তখন আবার অনেক কিছু করে দ্বিগুণ চকলেট দিয়ে তোকে গল্প শুনে রাগ ভাঙাতে হয়। তাই তোর পাওনা চকলেট দিয়ে গেলাম। আর হ্যাঁ, তোকে যেটা বলেছিলাম, তোর পড়াশোনা ঠিকঠাক মন দিয়ে করবি। তোকে অনেক বড় হতে হবে। তুই রেজাল্ট ভালো করলে আমি তোর জন্য পুরস্কার পাঠাবো। তুই আমার খবর পাবি না জানি, কিন্তু আমি তোর খবর ঠিকই পেয়ে যাব। বাবা মার কথা শুনে চলবি, আর এমন কিছু করবি না যাতে তোর জন্য দাদাভাই অনেক কষ্ট পায়। সবার সাথে মিলেমিশে থাকবি, আর আমার কথা ভেবে মন খারাপ করবি না। আমার কথা মনে পড়লে আমার এই চিঠিটা পড়বি। জানিস তোকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। জানি না তোকে ছাড়া কীভাবে থাকবো। তাই তোর স্মৃতিস্বরূপ তোর অনেকগুলো ছবি নিয়ে যাচ্ছি। আর বাড়ি কোথাও যাতে আমার স্মৃতি না থাকে তার জন্য সব কিছু মুছে দিয়ে যাচ্ছি। বাড়ি সারা বাড়ি খুঁজলেও তুই আমার একটা স্মৃতিও পাবি না। আমার সব স্মৃতি পুড়ে ফেলেছে, সাথে আমার কাপড়গুলো। জানি এখন তুই আমার আল্লাহ দিকে তাকাবি, কিন্তু দেখ ওখানে কিছু নেই। আমার পড়ার টেবিলের উপরে ড্রয়ারটা খুলে দেখ, ওখানে তোর জন্য আমার একটা ছবি আছে। আমার কথা মনে পড়লে এই ছবি আর চিঠিটা দেখবি। এগুলো তোর কাছে চিঠি রেখে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, এটা কাউকে বলার দরকার নেই। তোকে দেওয়া এই চিঠিটা কাউকে দেখাবি না। শুধু দেখ, কতদিন পর তাদের আমার কথা মনে পড়ে। তারা যেদিন আমার কথা জিজ্ঞেস করবে সেই টেবিলের নিচে ড্রয়ারে
বাবা মার জন্য একটা চিঠি রেখেছি, ওটা তাদের হাতে দিবি। তোর কিছু বলা লাগবে না, জানিস তোকে আমি একদিনের জন্য ভুলতে পারবো না। কারণ তো দেখতেই তো পাচ্ছিস এই বাড়িতে তুই ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আমার মাঝে মাঝে কী মনে হতো জানিস, তুই আমার বোন না, তুই আমার মা। তোর মতো করে মা কোনো দিন ভালোবাসেনি, এত আদর করে খাইয়া দিইনি। সত্যি আমার মাঝে মাঝে খুব ইচ্ছে হতো তোকে মা বলে ডাকি। আমার খুব কষ্ট হচ্ছে রে বোন তোকে ছেড়ে যেতে। তোর কথা মনে পড়তে চোখের পানিতে ভেসে যাচ্ছে। যখন চিঠিটা লিখছিলাম তখন তুই ঘুমাচ্ছিলি, খুব মায়াবী লাগছিল তোকে। দেখ তোকে ছেড়ে চলে যাবো, কিন্তু তোকে জড়িয়ে ধরে কাটতেও পারছি না, আর কিছু লিখতেও পারছি না রে বোন। চোখ জলে ভেসে যাচ্ছে। ভালো থাকিস পিচ্ছি বোন আমার, যে ঠিকঠাক যত্ন নিবি, নাহলে কিন্তু রাগ করবো আর অনেকগুলো বকা দিব। ইতি তোর হতবাকা দাদা ভাই। আমার সকল ভাবনা জুড়ে শুধু আমার পিচ্ছি, ওর জন্য মনটা খারাপ। চোখ দিয়ে অবিরত পানি পড়ছে। গাড়ি চলতে শুরু করে দিয়েছে। আমি গাড়ি ছেড়ে হেলান দিয়ে ভেজা চোখ দুটো বন্ধ করে নিলাম। এই যে শুনছেন, বগুড়া চলে এসেছি। আপনি কি কিছু খাবেন না? মেয়েটা দেখে চোখ মেললাম, বুঝতে পারলাম পুরনো কথা ভাবতে ভাবতে আবার চোখগুলো ভিজে গেছে। আমি আমার হাতে ঘড়ির দিকে তাকালাম, দেখে 6:15 বাজে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আমি মেয়েটাকে বললাম, আসলে আমার খাওয়ার তেমন ইচ্ছা নেই, আপনি যেতে পারেন। মেয়েটি বলল, এতটা পথ জার্নি করেছেন, অন্ততপক্ষে হালকা কিছু খাবার খেয়ে নেন। মেয়েটিকে প্রথম থেকেই আমার কেমন জানি কিছুটা পরিচিত মনে হচ্ছিল। আর কোনো কথা না বাড়িয়ে বললাম, চলেন। ফুড গার্ডেনের ভিতরে চলে গেলাম। একটি টেবিলে পাশাপাশি 2 চেয়ার টেনে বসলাম। আমি খাবার অর্ডার করলাম। মেয়েটির চেয়ারে বসতেই মোবাইলে মেসেঞ্জার অন করলো। অন্য একটি মেয়ের সাথে চ্যাট করছিল হয়তো। ওই মেয়েটির নাম দীপশিখা। একটি মেসেজে রিপ্লাই দিয়ে মেয়ে উপরে মেসেজ দেখার জন্য উপরে গেল। মেসেজগুলো দেখতে লাগলো। এতক্ষণে খাবার এসে গেছে। মেয়েটি খাচ্ছে আর দীপশিখা আগের মতো মেসেজগুলো দেখছে। ওখানে একটু ছবি দেখতে পেলাম, কারো একটা বিয়ের কার্ডের ছবি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি কি আপনার ওই বিয়ের কার্ডের পিকচারটা দেখতে পারি? মেয়েটা একটু ভেবে বলল, হ্যাঁ দেখতে পারেন, এটা তো আর গোপনীয় কিছু না। বেশি কিছু তো আর চাচ্ছেন না, শুধু বিয়ের কার্ডের পিকচার দেখবেন। এই বলে মেয়েটি বিয়ের কার্ডের পিকচারটি ওপেন করে মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দিল। কার্ডটা দেখে আমি কিছুটা বিস্মিত হলাম। কার্ড দেখে আর কি অবাক হবো, অবাক হলাম কনে আর কনের ফুল অ্যাড্রেস দেখে, যে অ্যাড্রেসটার সাথে আমি আগে থেকে পরিচিত। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা একসাথে এত পর জার্নি করছি, একসাথে খাবার খাচ্ছি, অথচ আপনার নামটা এখনও জানা হলো না। আপনার নামটা কি জানতে পারি প্লিজ? তাছাড়া আপনাকে কেন জানি আগে থেকে কিছুটা পরিচিত মনে হচ্ছে। তখন মেয়েটি বলল, দেখেন মিস্টার, আপনার চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। তাছাড়া আমরা একসাথে জার্নি করছি, খাবার খাচ্ছি, এতে আমার নামের কি সম্পর্ক? তখন আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, নাম বলতে হবে না, এটা তো বলেন মেয়েটা আপনার কি হয়, ফ্রেন্ড বুঝি? ফ্রেন্ড আবার রিলেটিভ দুইটাই। আসলে এ হচ্ছে একই সাথে আমার বান্ধবী প্লাস আমার বোনের ননদ। মেয়েটি খুব ভালো আর আমার বেস্ট ফ্রেন্ড। তাই? ভালো তো। আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তা আপনারটা কবে হবে শুনি? পাত্র বুঝি ঠিক করা আছে? তাতে আপনার কি শুনি? আসলে ছেলেদের সাথে একটু হেসে কথা বললে, একটু লাই দিলেই ওরা মাথায় উঠে বসতে চায়। যেমন আপনি, যেই না আপনার সাথে একটু ভালোভাবে কথা বলছি, তেমনি আপনি আমার সাথে ট্রাই মারার চেষ্টা করছেন। আসলে সব ছেলেরাই এক। যা বাবা, কি এমন কথা বললাম আমি? এটুকুই তো ইয়ার্কি করলাম। তবে আমার কি মনে হচ্ছে জানেন, বিয়েবাড়িতে আপনাদের সকলে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তাই? আচ্ছা কেন আপনার এমন মনে হলো বলেন তো শুনি। আরে না, এমনিতে ফান করে বললাম। আচ্ছা আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? আমারও কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। হতেও পারে, পৃথিবী তো গোল। তাছাড়া আপনিও ঢাকা থাকেন, আমিও ঢাকা থাকি, আমাদের দেখা হওয়াটা মোটেই মিরাক্কেল কিছু না। তাই? কি জানি, হতেও পারে। তাছাড়া আপনি তো পরিচিত হতে চান না। আপনি আপনার নামটাও বললেন না, তাই আমি কীভাবে আমার পরিচয় দিই বলেন? তা থেকে ভালো হয় আমরা অপরিচিতই থাকি। এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে আবার গাড়িতে উঠে বসলাম। মেয়েটি বলল, আপনি চাইলে এবার জানালার ধারের সিটে বসতে পারেন। আমি বললাম, আমার এখানে প্রবলেম হচ্ছে না, আপনি বসে পড়েন। দুজনে চিঠে বসে পড়লাম। আমি আবার মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ড প্লাস রিলেটিভের বিয়ে, আর আপনি আজ যাচ্ছেন যে? আপনার তো 10 দিন আগে যাওয়ার কথা ছিল। আসলে ভার্সিটিতে কিছু ঝামেলায় পড়ে গেছিলাম, তাই যেতে দেরি হয়ে গেল। ও আচ্ছা বুঝলাম, এই নেন জুস খান বলে জুসের বোতলটা মেয়েটার দিকে বাড়িয়ে দিলাম। মেয়েটা একটুখানি খেয়ে বোতলটা আবার আমার দিকে দিয়ে দিল। আমি বাকিটু খেয়ে নিলাম। তারপর আর কিছুক্ষণ কথা বলে আমি আবার বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। এসএসসি পরীক্ষা দিয়েই সোজা ঢাকায় চলে এসেছি। যখন ঢাকায় পৌঁছায় তখন অনেক রাত। আমার কোথাও থাকার জায়গা নেই বিধায় সারা রাত বাস কাউন্টারের পাশে দাঁড়িয়েছিলাম। সকাল হতেই পাগলের মতো চারিদিকে ছোটাছুটি করছি। এই নতুন জায়গায় কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছি না।
খাওয়া দাওয়া কিচ্ছুই নেই, শুধু একটি কাজে বুঝে এদিক সেদিক ছোটাছুটি করছে। এবার সারাদিনটা অতিক্রম করে চলেছি। সারাদিনে অনেক জায়গায় ঘুরলাম, অনেক লোককে কাজের কথা জিজ্ঞেস করলাম, কেউ আমাকে কাজ রাখলো না। একসময় সন্ধ্যায় ঘনিয়ে আসলো। এই ব্যস্ত শহর ঢাকায় আমি কিছুই চিনি না। এদিকে ক্ষুধার জ্বালায় পেট কামড়াচ্ছে, তাই সন্ধ্যায় একটি ছোট্ট হোটেলে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। খাবার মুখে তুলতেই আমার পিচ্ছি বোনটার কথা মনে পড়ে গেল। নতুন জায়গায় নতুন করে খাবারের কোনো স্বাদ পেলাম না, তবু খিদার কারণে খেলাম। বাড়িতে থাকলে আমি না খেলে পিচ্ছি বোনটা খাইয়ে দিত। হোটেল থেকে খেয়ে বের হলাম। রাতে ঘনিয়ে আসছে। আমার জন্য এখনও একটা থাকা জায়গা এবং কাজ কোনোটা জোগাড় করতে পারিনি। রাত যখন গভীর, তখন একটি টং দোকানের পাশে দাঁড়ালাম। দোকানটা বন্ধ করে ফেলেছে, তাই সে দোকানের পাশেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিলাম। বুঝতে পারছি আজকে রাতটাও জেগে কাটাতে হবে। ঘুমে গেলে আমার ব্যাগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই খুব ঘুম পাওয়া সত্ত্বেও রাত জেগে কাটালাম। পরদিন সকাল হতেই আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটু বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ি গেটে একটা সাদা শুকনো কাগজে লেখা, কাজের লোক আবশ্যক। আমি সে বাড়ি গেটে গেলাম। ওই বাড়ির দারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করলাম কাজের লোক লাগবে কিনা। দারোয়ান আমাকে ওখানে থাকতে বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে একজন মহিলা সহ দারোয়ান ফিরে আসলো। মহিলাটি কাছে আসতেই আমি ওনাকে সালাম দিলাম। মহিলাটি প্রথমে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ করবে? আমি উত্তরে শুধু জি ম্যাডাম বললাম। তারপর তিনি আবার জিজ্ঞাসা করলো, তুমি কাজ করতে পারবে তো? আর কবে থেকে কাজ করছো? তোমাকে দেখে কিন্তু কাজের ছেলে মনে হচ্ছে না। আমি বললাম, আসলে ম্যাডাম আমি গতকালকেই প্রথম ঢাকায় আসছি, আগে কখনো কাজ করিনি। তবে আমি আমার সাধ্যমতো আপনার সব কাজ করে দেওয়ার চেষ্টা করব। আর যেটা পারবো না সেটা না হয় আমাকে একটু শিখিয়ে দেবেন। আমি কখনোই আপনার কাজে অবহেলা করব না। আমি ভাবছি যেভাবে হোক এই কাজটা আমাকে পেতে হবে, দরকার হলে পায়ে ধরবো, তবু কাজটা আমার চাই। কাজটি হারানো ভয়ে আমার চোখে জল চলে আসছে। ম্যাডাম আমার দিকে কেমনভাবে যেন আমার দিকে তাকালেন, হয়তো আমার ছলছল চোখ দেখে কিছু বোঝার চেষ্টা করছে। গতকাল কোথায় ছিলে? তোমার কি থাকার মতো জায়গা আছে? আমি ওনাকে না বলাতে দারোয়ানকে একটা রুমের কথা বললে আমাকে ওখানে নিয়ে যেতে বললেন। আমাকেও দারোয়ানের সাথে যেতে বললেন আর বললেন, মন দিয়ে কাজ করতে হবে, কিন্তু কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। আমার কাজ জোগাড় হয়ে গেছে জানতে পেরে আমি ওখানেই ওনাকে সালাম দিলাম। তারপর দারোয়ানের সাথে বাসার ভিতরে চলে গেলাম। দারোয়ান আমাকে একটা রুমে দিয়ে আবার কেটে চলে গেলেন। রুমটা মোটামুটি বড়ই, সেখানে বিছানা করা ছিল। আমি বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। দরজার টোকা পড়াতেই ধর পেয়ে উঠলাম। দেখি দরজায় ম্যাডাম দাঁড়িয়ে আছেন। আমি উঠে বসাতেই ম্যাডাম আমার রুমে আসলেন। বললেন, মনে হয় তুমি অনেক ক্লান্ত, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। জি ম্যাডাম, 2 রাত 2 দিন পর্যন্ত ঘুমাইনি। এক রাতে বাস কাউন্টার আর এক রাতে টং দোকানের পাশে কাটাইছি, তাই ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। ম্যাডাম আমাকে পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলেন কে কে আছে আমার পরিবারে। তারপর লেখাপড়া জানতে চাইলেন। আমি বললাম আমি এবার এসএসসি পরীক্ষা দিলাম। উনি কেমন জানি রহস্যময়ভাবে আমাদেরকে তাকালেন, হয়তো ভাবছেন আমি মিথ্যা বলছি। তিনি আবার আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি সত্যি এসএসসি দিয়েছো এবার? আমি বললাম জি ম্যাডাম। তিনি বললেন, আচ্ছা বলো তো, তোমার পরীক্ষা কবে শেষ হয়েছে? ম্যাডাম পরশু আমার লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, আর আমি পরীক্ষা দিয়ে ওই দিক দিয়ে সোজা ঢাকা চলে আসছি, বাড়িতেও যাইনি। আমি ব্যাগ থেকে অ্যাডমিট কার্ডটা বের করে ওনার হাতে দিলাম। উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? তোমার বাড়ির লোকজন তো মনে হয় এতক্ষণ তোমায় অনেক খুঁজেছে, চিন্তা করছে তোমার জন্য। আসলে ম্যাডাম একজন ছাড়া হয়তো কেউ জানতে পারেনি যে আমি বাসায় নাই। আচ্ছা তুমি যে চলে এসেছো, তোমার খারাপ লাগছে না? সত্যি কথা বলতে ম্যাডাম আমার পিচ্ছি বোনটার জন্য খুব কষ্ট হচ্ছে। জানি সে আমার জন্য আমার রুমে বসে অনেক কান্না করছে, তবে সে কথাটা কাউকে বুঝতে দেবে না। খুব ছোট্ট আমার পিচ্ছি, কিন্তু সব বুঝে, আর আমার কথার অবাধ্য সে কখনোই হবে না। আচ্ছা তুমি যে বললে তোমার আসার খবর কেউ জানতে পারবে না আর তোমাকে খুঁজবে না, কেন? আসলে আমি আমার পরিবারে আগাছার মতো ছিলাম, তাই চলে এসে আমার বাড়িটাকে আগাছামুক্ত করলাম। আপনি বলছেন আমার বাড়ির লোক আমাকে খুঁজবে, সেটা কখনোই করবে না, কারণ একই বাড়িতে আছে, অথচ 10 দিন আমার কেউ খবর নেয়নি। আমার বাবা মাও না, শুধু আমার পিচ্ছি ছাড়া। বোন আমাকে অনেক ভালোবাসো তো তাই। ও আচ্ছা, আজ তাহলে তুমি রেস্ট নাও, কাল থেকে মন দিয়ে কাজ করো, কেমন? জি আচ্ছা ম্যাডাম। কথাটি বলে ম্যাডাম আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। রাত্রিবেলা মনের কথা খুব মনে পড়ছিল। জানি না পিচ্ছিটা কেমন আছে, কি করছে, নাকি আবার কেঁদে যাচ্ছে। কিছুক্ষণ পর ম্যাডাম খাওয়ার জন্য ডাক দিলেন। খাওয়ার পর আমার ডায়েরিতে কিছু অনুভূতি লিখে রাখলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হতেই আবার কাজ শুরু হলো। বাজার করা, ঘর ঝাড়ু দেওয়া, ফুল গাছে জল দেওয়া, আর অনেক ফরমাশ খাটায় আমার কাজ। আমি আমার সব কাজ মনোযোগ দিয়ে করি, কাজের তেমন একটা চাপ থাকে না, প্রতিদিন একই কাজ করতে হয়। ম্যাডাম অবশ্য মাঝে মাঝে বাইরে পাঠিয়ে দেন কাজ করে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে তিনি খুবই ভালোভাবে বুঝিয়ে দেন কোথায় যেতে হবে, কোথায় কী করতে হবে, কীভাবে করতে হবে। আসলে ম্যাডাম অনেক ভালো।
আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন আমার সবাই ছিল, কিন্তু সবাই আমার আপন হয়েও আপন ছিল না, শুধু পিচ্ছি ছাড়া কথা বলার মতো কেউ ছিল না আমার। আর এখানে আমার সবাই পর, সবাই অপরিচিত, তবু এখানে আমি অবহেলিত না। আমি বাসার সব কাজ ভালোভাবে করতাম, তাই খুব তাড়াতাড়ি সবার কাছে ভালো বলে পরিচিত হলাম। ম্যাডাম মাঝে মাঝে এসে আমার সাথে গল্প করতো, উনি কখনো কখনো এমন আচরণ করতো মনে হতো আমি ওনার পরিবারের একজন সদস্য। আমি সবসময় ওনাকে ম্যাডাম বলেই ডাকতাম। একদিন তিনি আমার সাথে গল্প করতেছিলেন, হঠাৎ তিনি আমাকে ম্যাডাম বলে ডাকতে মানা করে দিলেন। উনি বললেন, যেহেতু তোমার এখানে আপন কেউ নেই, তাই তুমি আমাকে আন্টি বলে ডাকবা। তারপর থেকে আমি ওনাকে আন্টি আর ওনার স্বামীকে আঙ্কেল বলে ডাকি। এভাবে খুব সুন্দরভাবে আমার দিন কাটতে লাগলো। তবে একটা দিনও আমার পিচ্চিকে ভুলতে পারিনি। প্রতিদিনই তার জন্য যে অনুভূতি হতো তার সবটুকুই আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম। মাঝে মাঝে ওর ছবিগুলো দেখে কেঁদে দিতাম। এভাবে 2.5 মাস হয়ে গেল আমি এই বাসায় আছি। আমার কাজ আর সততা দেখে আন্টি এবং আঙ্কেল খুব খুশি। যখন আমি এখানে আসি তখন আমার কাজের বেতন নিয়ে কোনো আলোচনা করা হয়নি, আর এই 2.5 মাসে আন্টি আমার বেতন নিয়ে আলোচনা করেনি। আমার তেমন টাকার দরকার পড়েনি, তাই আমিও করিনি। তবে প্রতি সপ্তাহে আমার হাত খরচের জন্য আন্টি আমার কিছু টাকা দিতেন, সেখান থেকে কিছু টাকা খরচ করতাম আর কিছু রেখে দিতাম। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। আমি বাসার পাশে কম্পিউটার দোকানে গিয়ে রেজাল্ট নিলাম। আমার রেজাল্ট দেখে খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে এলো, কারণ যে রেজাল্ট হয়েছে তার থেকে আর ভালো রেজাল্ট নেই। কম্পিউটার দোকানদারও আমাকে কনগ্রাচুলেশন জানালো। তারপর রেজাল্ট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে আন্টি আমার রুমে বসে আছে। প্রায় 3 ঘন্টার মতো বাইরে ছিলাম, তাই আন্টি একটু বকা দিল, কিন্তু তার এই বকাতে রাগ করা যায় না, কারণ এই বকাগুলো হলো আবেগের বকা, তাতে মিশে আছে হারিয়ে ফেলার ভয়। তারপর আন্টি আমার মুখে দেখে তাকালেন, আমার ছলছল চোখ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? আমি একটু বকা দিলাম তাতেই তোমার কাঁদতে হবে? কিছু হয়নি আন্টি, এমনিতে বোনটার কথা খুব মনে পড়েছে। তাই তিনি বললেন, আচ্ছা কিছু হয়নি তো তোমার রোলটা দাও। আজ তোমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, জানো তো কতক্ষণ থেকে তোমার রোল নেওয়ার জন্য এখানে বসে আছি, আর তুমি নেই। তখন আর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কয়েক ফোঁটা নোনা পানি আমার গাল পেয়ে পড়ে গেল। আমার বাবা মা আমার পরীক্ষার সময় আমায় আর আমার পরীক্ষা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিল না, আমার একটু কেয়ারও নেয়নি। আর ইনি আমার কেউ নন, অথচ আমার রোল নেওয়ার জন্য নাকি অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন। তখন আমি ফুপে কাঁদতে লাগলাম, আর কাঁপা হাতে আমার রেজাল্ট আন্টির দিকে বাড়িয়ে দিলাম। আন্টি আমার হাত থেকে কাগজটা নিল, দেখতে পেলেন এটা আমার রেজাল্ট। তিনি ভালো করে রেজাল্টে দেখলেন, তারপর তিনি অবাকভাবে আমার দিকে তাকালেন। আমি এখনও কাঁদছি। তিনি আমার চোখের পানি দেখে গলা ধরে বললেন, আরে বোকা ছেলে, কাঁদছিস কেন? চোখের পানি মুছে ফেল, আর দাঁড়া আমি আসছি। বলে চলে গেলেন। তিনি কিছুদিনের মধ্যে ফিরে এলেন। ফিরে এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বললেন, যা মিষ্টি নিয়ে আয়। আমি দেখলাম আমার রেজাল্ট দেখে আন্টি অনেক খুশি হয়েছে। খুশিতে ওনার চোখ ছলছল করছে। আমি টাকা নিয়ে দোকানে মিষ্টি আনতে গেলাম। মিষ্টি প্যাকেট হাতে নিয়ে বাসায় চলে এলাম। এসে মিষ্টির প্যাকেটটা আন্টি হাতে দিলাম। উনি প্যাকেট থেকে একটা মিষ্টি বের করে আমার মুখের সামনে ধরলেন। আমি ওনার হাত থেকে মিষ্টিটা নিতেই উনি বললেন, একদম না, আমি তোকে মিষ্টি খাইয়ে দেব। আবার আমার চোখে পানি এসে গেল। পিচ্ছে কথা মনে পড়ে গেলো। অনেকদিন হয়ে গেল ওর ওই ছোট্ট হাত দিয়ে আমাকে খাইয়ে দেয় না। আজ থাকলে আমাকেও খাইয়ে দিত, আমিও খাইয়ে দিতাম। চোখের পানি দিয়ে আমার গাল ভিজে যাচ্ছে। সে পিচ্ছি শেষবার মতো খাইয়ে দিচ্ছিল। ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি আন্টিকে সালাম করে ওনার কাছে দোয়া চেয়ে নিলাম। রাত হয়ে গেছে। আজ বাড়ির সবার কথা মনে পড়ছে খুব। পুরোনো স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। আচ্ছা, তোরা কি একবার আমার কথা মনে করছে না? যদিও একদিন আমার খোঁজ দিয়ে থাকে, তাহলে অবশ্যই পিচ্ছি ওদেরকে আমার দেওয়া চিঠিটা দিয়েছে। যে চিঠিতে লেখা ছিল আমার মনে কিছু অব্যক্ত কথাগুলো ছিল এমন, প্রিয় বাবা মা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানি তোমরা যদি এই চিঠি পাবে সেটা আমি কোথায় আছি সেটা তোমরা কল্পনা করতে পারবে না। আচ্ছা বাবা মা, তোমরা বলো তো আমি কবে ঠিক বাড়ি থেকে চলে গেছি? জানি বলতে পারবে না। যেদিন আমি চলে আসছি তার আগে রাতে চুপি আমি তোমাদের রুমে গেছিলাম শুধু তোমাদের শেষবারের মতো দেখতে। সেই রাতেই তোমাদের রুমে বড় ক্যালেন্ডার আছে, ওইটাতে সেদিনের তারিখটা একটা গোল দাগ দিয়ে এসেছিলাম। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের এত সুন্দর ক্যালেন্ডারটা দাগ দিয়ে নষ্ট করার জন্য। যদিও খুব ছোটো করে ডাকটা দিয়েছি, বড় করে দিলে হয়তো তোমরা রাগারাগি করবে, তখন আমার জন্য আমার বোনটাকে আবার কথা শুনতে হবে। আচ্ছা মা, তোমার কি একটিবারও আমার কথা মনে পড়ে না? আমি জানি না বোন কতদিন পর তোমাদের এই চিঠিটা দিতে পারবে। আসলে আমি তো ছিলাম তোমাদের পরিবারের একজন উটকোট ঝামেলা, তাই না মা? তাই তো আমি চলে গিয়েছি, তোমাদের সেই ঝামেলা থেকে মুক্তি দিলাম। সত্যি বলছি মা, আমি খুব ত্যক্ত ও বিরক্ত। আমাকে তোমাদের এই অবহেলা করা, বকাঝকা করা, মারধর করা, আমাকে কথা মরতে বলা, এগুলো আর একদম সহ্য হতো না মা। জানো মা, তোমাদের আমার সাথে এমন আচরণ করায় আমি খুব কষ্ট পেতাম। ঘরে বসে দিন রাত কাঁদতাম আমি। কান্নায় যখন আমি ভেঙে পড়তাম তখন একজন এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। খুব শান্তি পেতাম মা তখন।
ভাবতাম মা তুমি এসেছো, তুমি এসে আমার মাথায় হাত বুলিয়ে আমার আদর করে দিচ্ছ, সুখে বুকটা ভরে দিত মা। কিন্তু জানো মা, যখন আমি মাথা তুলে পিছনে তাকাতাম তোমাকে কখনোই দেখতে পাইনি। দেখতাম আমার পিচ্ছে ছোটো বোনটা পুকুর পুকুরে কাটছে আর আমার মাথায় হাত বুলে দিচ্ছে। জানো মা, তখন আমরা দুই ভাই বোন মিলে দরজা লাগিয়ে দিয়ে দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কান্না করতাম। তখন মনটা অনেক হালকা হতো। জানো মা, এভাবে আমার পিচ্ছি বোনকে কখন যে তোমার জায়গাটা দিয়ে দিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। সেই ছিল একমাত্র যে আমার মা বাবা ভাই বোন বলতে সব। জানো মা, এরকম একটা বোন থাকলে কারো দরকার হয় না, এমনকি বাবা মারও না। জানো, তখন খুব খারাপ লাগতো যখন আমার জন্য আমার বোনটাকে খুব বকতে। তখন আমি কষ্ট পেতাম, ও তো খুব ছোট, তোমাদের কি ওকে না বকলে হয় না? তোমরা যেদিন আমার জন্য বোনকে খুব বকতে, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মরে যাব। তোমাদের কথা কথা মরতে বলা সত্যি করে দিব। জানো, আমি একদিন মরতেও গিয়েছিলাম, কিন্তু মরতে পারিনি। জানো মা, কেন মরতে পারিনি? যখন আমি রসুতে ঝুলে চেয়ারটা সরাই দিতে যাবো, তখনই একটা মুখ আমার মনে জলজল করে ভেসে উঠলো। জানো সেটা কার মুখ? সেটা তোমার মুখ না, সেটা আমার ছোটো বোনের মুখ। মনে হচ্ছিলো এই বুঝি দূরে এসে বলতেছে, দাদা ভাই চকলেট দে, দাদা আজকে ভাত খাইয়ে দে। এইভাবেই আর মরা হয়ে ওঠেনি। তবে আজ থেকে তোমরা আমাকে মৃত্যু ভাবতে পারো। আমি তোমাদের কাছে আর কোনো দাবি নিয়ে আসবো না। শুধু আমার বোন আমার পিচ্ছি বেলায় তোমরা কোনো কিছু বলিও না। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার পিচ্ছিকে কষ্ট দিও না, আমার মতো কাউকে অবহেলা করিও না। সে শুধু আমার বোন না মা, সে তোমার মেয়েও। শুধু শুধু আমার জন্য কেন কষ্ট দাও তাকে? আমি চলে যাচ্ছি। শুধু আমার বোনটাকে ভালো রেখো, সুখে রেখো, আর ওর একটু ভালো করে যত্ন নিও। আমি আর কিছু লিখতে পারছি না মা, লিখতে গেলেই হাতটা কেঁপে উঠতেছে। আমি এখানে বিদায় নিচ্ছি, তোমার ভালো থেকো। ইতি, তোমাদের আগাছা। বোনটার জন্য খুব খারাপ লাগতেছিল, কেন জানি মনে হচ্ছিল সে আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। তাই ভাবলাম আমাকে আমার বোনের জন্য কিছু একটা করা দরকার। সেদিন থেকেই একটু একটু করে টাকা জমাতে শুরু করলাম। এরপরে আর কিছুদিন কেটে গেল। আমি একটি আন্টির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার শহরে আমার স্কুলে আসলাম মার্কশিট নিতে। সেখানে এসে আমার এক বন্ধুকে দেখতে পেলাম, সে একই কাজে আসছে। আমি যেখানে আসছি সেটা কাউকে না বলে তার জন্য তাকে অনুরোধ করলাম। আমার পিচ্ছিটার খবর রাখতে বললাম। ওকে আমার বাসার ফোন নাম্বারটা দিয়ে আমি আমার কাজ শেষ করে সেদিনে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় এসে পাশে একটা কলেজে ভর্তি হলাম। এভাবে বাসায় কাজ করে আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে লাগলাম। কাজ করে আবার পড়ালেখা করা অনেক কষ্টের, তবু সেই কষ্টটাই করতাম আমি। সারাদিন কাজ করতাম আর অনেক রাত পর্যন্ত বই পড়তাম। মাঝে মাঝে আমার পিছিয়ে কথা খুব মনে পড়তো, ওর জন্য খারাপ লাগতো। তাই প্রতিদিন ওকে নিয়ে কিছু না কিছু ডায়েরিতে লিখে রাখতাম। একদিনের জন্য আমি ওকে ভুলতে পারিনি, আর ওকে ভুলে থাকতেও চাই না। এভাবে দিন অতিবাহিত হচ্ছে। আমি কলেজে যাওয়ার খুব কম সুযোগ পেতাম, গেলেও সাদামাটাভাবে যেতাম। আর তেমন কোনো ভালো পোশাকও ছিল না যে হিরো মার্কা স্টাইলে কলেজে যাব। আমি এখানে পরিশ্রিত, তাই আমাকে ফ্যাশন শোভা পায় না, কারণ আমি তো একজন সাধারণ কাজের ছেলে। কখনো হয়তো ভুলে একটু ময়লা কাপড় পরেই কলেজে যাই, তাই কলেজে কেউ আমার সাথে মিশতে চায় না। আমিও চেষ্টা করিনি। কলেজের সব বন্ধুবান্ধবীরা আমাকে গাইয়া খ্যাত বলে, আমি কিছু মনে করি না। ঢাকা শহরে সবাই স্মার্ট, কলেজের ছেলেমেয়েরা তো আরও, শুধু আমি ছাড়া, কারণ আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করতে হয়। একদিন আমি ক্লাস শেষ করে হেঁটে বাসায় যাচ্ছিলাম, তখন আমার পাশেই একটি রিক্সার এক চাক্কা গর্তে পড়ে। রিক্সা থেকে একটা মেয়ে পড়ে যাচ্ছিল। মেয়েটি লাফ দিয়ে রিক্সা থেকে নামলো, কিন্তু শরীর ভার কন্ট্রোল করতে না পেরে নেড়ে পড়ে যাচ্ছিল। তাই আমি হাত বাড়িয়ে মেয়েটির হাত ধরে ফেললাম, ওকে টেনে আনলাম এক সেফ জায়গায়। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার এই ক্লাসমেট। তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল। মেয়েটি বলছে, তুই আমার হাত ধরলি কেন? আপনি ড্রেনে পড়ে যাচ্ছিলেন, তাই আপনার হাতটা ধরেছিলাম। তুই আমার হাত ধরার চেয়ে আমি ড্রেনে পড়ে গেলেই বেশি খুশি হতাম। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? এই কথা বলে মেয়েটি আমার গালে আরও একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। আমি মুখ ভার করে মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখন একটা লোক এই ছেলে বলে কাকে যেন ডাকছে। আমি মাথা উঁচু করে ওনার দিকে তাকাতে দেখি উনি আমাকে ইশারা করে এখানে যেতে বলছে। আমি ভয় পেয়ে গেলাম, এইমাত্র তো একটা মেয়ের হাতে চর খেয়েছি। উনি ওখানেই ছিলেন, নিশ্চয় দেখেছেন, তাই ভাবছেন আমি হয়তো খারাপ কিছু করেছি, তার মেয়েটি মেরেছে। ইনি এখন আমাকে ডেকে হয়তো আমাকে মারবে, তাই ওখানে দাঁড়িয়েছিলাম। লোকটি আবার আমাকে ডাকলো। আমি ভয়ে ভয়ে লোকটির কাছে যেতে লাগলাম। তিনি আমার একটা হাত ধরলেন, ভয়ে আমার বুক কাঁপতে শুরু করলো। লোকটি বলল, দেখে তো সাদা সিধে শান্ত ছেলে মনে হচ্ছে, তা মেয়েটার হাত ধরতে গিয়েছিলে কেন? ও পড়েছে পড়ুক, ড্রেনে চুবাবনি খাক, তাতে তোমার কি? শোন, এই শহরে কেউ কারো নয়, তাই পরবর্তীতে নিজে থেকে কারো উপকার করতে যাবা না। তোমার ভয় নেই, আমি সব দেখছি, তোমার কোনো দোষ ছিল না। বলে লোকটি আমার বিদায় দিল। আমি বাড়িতে চলে আসলাম। এর কিছুদিন পর কলেজে প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা শুরু হয়। আমার পিছিয়ে ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, তাই এবার সায়েন্স নিয়ে পড়তেছি। যখন আমার রেজাল্ট দিল তখন পুরো কলেজে কয়েকদিন পিনপত্র নীরবতা। আসলে কি এমন হয়েছিল যার জন্য সবাই চুপ? ভাবতে অবাক লাগছে। হ্যাঁ, অবশ্য অস্বাভাবিক কিছু হয়েছিল। আমাদের কলেজে এত স্মার্ট, এত মেধাবী স্টুডেন্টের মধ্যে
সায়েন্স ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল গাইয়া আনস্কট খ্যাতমার্কা ছেলেটি। সেও আবার অন্যের চেয়ে অনেক বেশি মার্কস পেয়ে যে কলেজে রেজাল্ট দেয় সেই কলেজে রেজাল্ট নিতে গিয়েছিলাম। তারপর 3 দিন কলেজে যাইনি। এত কাজ করে এগুলো কলেজে যাওয়া সম্ভব না, তাই কলেজে না গেলেও বাসায় কাজ করে গভীর রাত পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তারপরের দিন যে কলেজে গেলাম দেখি পুরো দৃশ্য পাল্টে গেছে। যেখানে আমি কলেজে ঢুকাই সবাই আমাকে টিজ করতো, আমাকে দেখলে অনুষ্ঠানরা বলতো দেখ গর্ত থেকে উঠে এসেছে। দেখো সবাই মিস্টার খ্যাত কলেজে ঢুকলো। ক্লাসরুমে ঢোকার সময় কেউ কেউ বলতেছে। আরে খ্যাত সাহেব এসেছে, ওকে বসতে দে। আমি ওদের আমার কথাবার্তা শুনে নির্বিকার থাকতাম। ক্লাসে ঢুকে যে বেঞ্চটা কেউ বসে না সেই বেঞ্চটাতে বসতাম আর নীরবে ক্লাস করে যেতাম, কারণ একবার ক্লাসে ঢুকে দেখি কোনো বেঞ্চ খালি নেই। আমি গিয়ে আমার এক ক্লাসমেটের পাশে বসে যাই। তখন সাথে সাথে ছেলেটি আমাকে বলে, ওই খ্যাত বসার আর জায়গা পেলি না, আমার কাছে তো বসতে হলো। এরকম আরও কয়েকটা অকথ্য ভাষা ব্যবহার করে ছেলেটি আমাকে ওই বেঞ্চে রেখে বাকি ফ্রেন্ডের